আসসালামু আলাইকুম দর্শক, 5 মিনিট টক শোতে আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে আজকে আছেন মিজান ভাই আর আমি রাফনাল হৃদয় আপনাদের সাথে আছি। আজকে আমরা মিজান ভাইয়ের সাথে যে বিষয়ে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা গতকালকে দেখেছি যে ডিবি অফিসে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তাদেরকে ডেকে যে আন্দোলন স্থগিত করার একটা ঘোষণাপত্র এসেছে এবং ডিবির সাথে ডিবি হারুন সাহেবের সাথে তারা একসাথে বসে রাতে ডিনারও করেছে। তো এই ঘোষণাপত্রের পরেও ছাত্র সমাজ কেন আজকে আরো দ্বিগুণ ফুলে উঠলো এবং আজকে অনেকগুলো জায়গাতে আন্দোলন হচ্ছে এবং হয়েছে আমরা দেখেছি। এই বিষয়টা কেন সমন্বয়করা আসলে ঘোষণা দেওয়ার পরও ছাত্ররা কেন মাঠে নামলো, এই বিষয়টার যুক্তিকতা কি আমরা সেটা আপনার থেকে জানবো। ঠিক আছে, ধন্যবাদ। দেশের যে কি পরিস্থিতি সেটা আপনিও জানেন, আমিও জানি। জি, এই কয়দিন যাবত দেশের যে একটা অবস্থা সবাই ধারণা আছে বা সবার জানা আছে, নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই। তো আমরা দেখেছি যে সরকারি হিসাব মতে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে আমাদের দেশের যে একটা সহিংসতা যেটা তৈরি হয়েছে ওখানে 142 জন স্টুডেন্ট মারা গিয়েছে। আর এই আন্দোলনটা মূলত ছিল কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন। এখন কোটা সংস্কার আন্দোলন ছিল হিউজ একটা জনগোষ্ঠী বা স্টুডেন্ট যারা ছিল তারা এই আন্দোলনটা করছে এবং তাদের ফার্স্ট যে দাবিটা ছিল কোটা সংস্কার করা। সরকার তার ধারাবাহিকতায় কোটা সংস্কার করেছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে কোটা সংস্কারটা নিয়ে আসছে। এর মধ্যে তাদের আরও কিছু দাবি ছিল যে তাদের যারা মারা গেছে তাদের বিচার করতে হবে বা যারা হচ্ছে পরিবার ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করতে হবে। সেই ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী যে যে পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি তাদের পরিবারকে তার রাষ্ট্রভবনে ডেকে নিয়ে আসছে এবং তাদেরকে সহযোগিতা করেছে এবং তিনি ঘোষণা দিয়েছেন যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন। এখন আপনি যে কথাটা বললেন যে ডিবি কার্যালয়ে নেওয়ার পরেও যে স্টুডেন্টরা ঘোষণা দিয়েছে যে আমরা আন্দোলন সকল ধরনের আন্দোলন থেকে আজকে থেকে অব্যাহত দিলাম। আপনাকে প্রথমে জানতে হবে ওখানে কার্যালয় কয়জন ছিল, 3 জন অথবা 4 জন সমন্বয়ক ছিল? 6 জন। 6 জন ছিল। কিন্তু পুরা বাংলাদেশে যে আন্দোলনটা ছিল এটা হয়তো ঢাকা কেন্দ্রিক 6 জন সমন্বয়ক ছিল। আপনি যে প্রশ্নটা করেছেন আপনি বলেছেন যে ডিবি কার্যালয়ে নেওয়ার পরে তারা বিবৃতি দিয়েছে যে আমরা সকল ধরনের কর্মসূচি থেকে প্রত্যাহার করেছি। এখন আমাদের সকলেরই জানা বাংলাদেশের পরিস্থিতি কেমন। তারা বারবার ঘোষণা দিয়েছেন যে আমরা অনিরাপত্তায় আছি বা আমরা নিরাপত্তাহীনতায় সমস্যায় আছি। সেই ধারাবাহিকতা ডিবি তাদেরকে নিয়ে আসে যে তাদের থানা হেফাজতে নিয়ে আসে যে আমরা আপনাদেরকে সিকিউরিটি দিচ্ছি বা সেফটি দিচ্ছি এবং আপনাদের কিছু আমরা জিজ্ঞাসাবাদ করবো যে আপনাদের এই আন্দোলনের সাথে কারো কোনো সম্পৃক্ততা ছিল কিনা। তো আপনাকে বলে রাখি যে 6 জন যে সমন্বয়ক ওরা যা ঢাকা কেন্দ্রিক সমন্বয়ক ছিল, এর বাইরে কি আর সমন্বয়ক ছিল না? রাজশাহী ইউনিভার্সিটিতে ছিল, আমরা দেখেছি বরিশাল ইউনিভার্সিটিতে ছিল, কিন্তু সবগুলোর সমন্বয় এক জায়গায় এসে মতামত উপস্থাপন করতে পারেনি। বিকজ যারা মারা গেছেন বা যারা হচ্ছে এই যে অন স্পট যারা ডেড হয়েছেন তাদের যে দাবিটা ছিল তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের কি করতে হবে, আপনার মামলা করতে হবে এবং সহজে যারা হচ্ছে এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে। এখন এই দাবিটা তারা একদিন আগে উত্থাপন করেছিল। যেদিন ডিবি কার্যালয়ে যায় এর একদিন আগে তারা বলেছিল সরকার যে রায় দিয়েছে আমরা মোটেই স্যাটিসফাইড না, আমরা আবার নতুন কর্মসূচি নিয়ে আসবো। কিন্তু যখন তারা ডিবি কার্যালয়ে গিয়েছে তখন তাদের পরিবর্তনটা এসছে। কেন আসছে বা কী কারণে আসছে সাধারণ মানুষের তাও জানা আছে। আমাকে হয়তো স্পেসিফিক কোনো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, কারণ আপনি জানেন। কিন্তু এর বাইরে গিয়ে যে সমন্বয়কগুলো আছেন তারা বলছেন যে তাদেরকে সরকার জিম্মি করে এই প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এখন যেহেতু ওনারা এই প্রত্যাহারকে মানছেন না সেই হিসাবে তারা দেশে একাংশ আমরা দেখেছি কিছুক্ষণ আগে রাজশাহী ইউনিভার্সিটিতে একাংশ মিছিল করতেছে যে তারা তাদের দাবি সহজে আদায় হয়নি এবং তাদের যে সমন্বয়ক ছিল তাদেরকে জিম্মির মুখে কি করা হয়েছে, এই ব্রিফিংটা করা হয়েছে। তো কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে দেশের মানুষের কাছে বিষয়টা সুস্পষ্ট। তবে আমি মনে করি যারা হচ্ছে কোটা আন্দোলন করছেন বাংলাদেশের বিভিন্ন আন্দোলন আসে এবং আন্দোলন করতে গিয়ে আপনি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে পারবেন না। ঠিক আছে, মানুষ মারা যাচ্ছে এবং পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদে কী হচ্ছে, ধ্বংস হচ্ছে। ধরেন আমাদের ম্যাটেরিয়াল ধ্বংস হয়েছে, আমাদের সেতু ভবন ধ্বংস হয়েছে এবং আমাদের বিটিভি সেন্টার ধ্বংস হয়েছে এবং সারা বাংলাদেশে অসংখ্য জায়গা খুবই নবনির্মিত যে ভবনগুলা
যেগুলো হচ্ছে আমরা বিদেশি স্টাইলে বাংলাদেশি গড়া হয়েছে, সেই ভবনও ধ্বংস করা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের দেশের প্রপার্টিস। হ্যাঁ, আন্দোলন করবেন, আন্দোলন ছিল, কিন্তু কারা বা এই সহিংসতা চালিয়েছে বা কি কারণে করেছে তাও আমরা সবার কাছে আসলে স্পষ্ট। এই ধ্বংসলীলা যেটা চলেছে সে বিষয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো, কারণ এটাও একটা বিস্তারিত জানার বিষয় এখানে রয়েছে। তা আমরা আজকে যে টপিকে ছিলাম সেটা হচ্ছে যে সমন্বয়কদের ঘোষণার পরও কিভাবে ছাত্র সমাজ এই আন্দোলনে নেমেছে। আচ্ছা, তো আশা করছি আমি মানে আপনার থেকে যতটুকু শুনেছি ততটুকুর বাহিরে তো আপনি আর কিছু মানে বলবেন না এই বিষয়ে। না, আরেকটু বলতে চাই, সমন্বয়কের মধ্যে আবার সমন্বয়হীনতা আছে। আমি প্রথমে বললাম যে 6 জন সমন্বয়ক দিয়ে পুরো বাংলাদেশ কিন্তু আন্দোলনটা হয়নি। আপনি দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আছে, তুমি ওনাকে কি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে? না, না, হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, বরিশাল বিশ্ববিদ্যালয় আছে। তাহলে সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা ছিল, এবং ওখান থেকে যে ওরা বিবৃতি দেয়, তারা যারা অন্যরা সমন্বয়ক ছিল তাদের থেকে মনে হয়েছে যে এই বিবৃতিটা আসলে ততটুকু আমাদের জন্য ফলশ্রু হবে না, বা এটা আসলে যৌক্তিক কোনো বিবৃতি হতে পারে না। সেদিক থেকে তারা মনে করছে যে আন্দোলনটা আরও চালিয়ে যাওয়া প্রয়োজন। তবে আমি মনে করি যদি আপনারা যদি আন্দোলন করেন, আপনাদের যদি দাবি দেওয়া থাকে, ঠিক আছে, আন্দোলন করে একটা দেশের মানুষের নাগরিকের অধিকার, কিন্তু আপনারা আন্দোলন করতে গিয়ে যাতে সরকারের কোনো রাষ্ট্রীয় সম্পদ যাতে ধ্বংস না, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দর্শক, আপনারা আশা করছি এই বিষয়টা নিয়ে মিজান ভাইয়ের যেই বক্তব্য ছিল সেটা আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে এই বিষয়ে তাহলে আপনারা কমেন্ট করেন। আমাদের আজকের প্রোগ্রামটা এখানেই শেষ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আবারও কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। 5 মিনিট টক শো এখানেই শেষ হচ্ছে। আমি রাফনাল হৃদয়, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।